সি প্রোগ্রামিংয়ের জগতে সবাইকে স্বাগত। আচ্ছা, যে কোনো প্রোগ্রামিং ভাষার একদম গোড়ার কথা কি বলুন তো? সেটা হলো ডেটা। আর এই ডেটা নিয়ে কাজ করার প্রথম সিঁড়িটাই হলো ভেরিয়েবল আর ডেটা টাইপ বোঝা। তো চলুন আজ আমরা এই ফাউন্ডেশনাল বিষয়গুলো নিয়েই একদম সহজ করে আলোচনা করি। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব ভেরিয়েবল জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা বানানোর নিয়মকানুনগুলো, এরপর কথা বলবো বিভিন্ন ডেটা টাইপ নিয়ে। আর হ্যাঁ, শুধু থিওরি না, কোড চালিয়ে একদম হাতে কলমে দেখব এর ব্যবহার। আর সবশেষে থাকবে কিছু কি টেকঅ্যাওয়েজ। তো আর বেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের লিস্টের প্রথম টপিক ভেরিয়েবল কি। দেখুন, এর আসল কনসেপ্টটা লুকিয়ে আছে কম্পিউটারের মেমোরির ভেতরে। কখনো কি ভেবে দেখেছেন একটা প্রোগ্রাম কিভাবে কোনো ইনফরমেশন মনে রাখে? ধরুন একটা গেমের স্কোর কত, বা কোনো ইউজারের বয়স, কিংবা ধরুন কোনো একটা জিনিসের দাম। এই সব তথ্য প্রোগ্রামটা মনে রাখে কিভাবে? ঠিক এখানেই কিন্তু ভেরিয়েবলের আসল খেলাটা শুরু হয়। একদম সহজ করে বললে, ভ্যারিয়েবল হলো কম্পিউটারের মেমোরির মধ্যে একটা ছোট্ট নামওয়ালা বাক্স বা কন্টেইনারের মতো। আমরা সেই বাক্সের ডেটা বা তথ্য রেখে দিতে পারি। পরে যখনই ওই ডেটাটা দরকার হবে, শুধু বাক্সেটার নাম ধরে ডাক দিলেই ভেতরে জিনিসটা পেয়ে যাব। ব্যাপারটা বেশ সহজ, তাই না? এই যে দেখুন, স্ক্রিনে একটা লাইন দেখা যাচ্ছে, int age equals 25। এটা সি প্রোগ্রামিং একটা ভেরিয়েবল বানানোর একেবারে পারফেক্ট উদাহরণ। এখানে আমরা এজ নামে একটা ভেরিয়েবল বা বাক্স তৈরি করেছি, আর তার ভেতরে 25 সংখ্যাটা রেখে দিয়েছি। চলুন এই লাইনটাকে এবার একটু কাটাছেড়া করা যাক। প্রথমে আছে ইন্ট, এটা হলো ডেটা টাইপ। এটা কম্পিউটারকে বলে দিচ্ছে যে শোনো, আমি এখানে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার রাখতে চাই। এরপর এজ, এটা হলো আমাদের সেই বাক্সটার নাম, মানে ভেরিয়েবলের নাম। আর সবশেষে সমান চিহ্নের পরে যে 25 আছে, ওটাই হলো আসল ভ্যালু বা মান, যেটা আমরা এজ নামের বাক্সটার ভেতরে রাখছি। তো ভেরিয়েবল কি সেটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এটা কি আমি আমার ইচ্ছামতো যে কোনো নামে বানাতে পারবো? না, ঠিক তা নয়। এর কিছু নিয়মকানুন আছে। চলুন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সেই নিয়মগুলো এবার একটু দেখে নিই। ভেরিয়েবলের নাম দেওয়ার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। যেমন, নামটা কখনোই কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখা যাবে না, আর কোনো স্পেশাল সিম্বলও ব্যবহার করা যাবে না। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো নামটা যেন অর্থপূর্ণ হয়। মানে নামটা দেখেই যেন বোঝা যায় যে এর ভেতরে কী ধরনের ডেটা আছে। যেমন বয়স রাখার জন্য এজ বা ইউজার এজ, দাম রাখার জন্য প্রাইস, এরকম আর কি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমরা কি জুতো আর চাল একই বাক্সে রাখি? রাখি না, তাই না? ঠিক তেমনি প্রোগ্রামিংয়েও সব ধরনের ডেটা একরকম হয় না। তাই বিভিন্ন ধরনের তথ্য রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ লাগে। সিতে কমন কিছু ডেটা টাইপ আছে, যেমন ইন্ট ব্যবহার হয় পূর্ণ সংখ্যার জন্য, মানে 10, -5 এই ধরনের সংখ্যা। ফ্লোট লাগে দশমিক বা ভগ্নাংশ সংখ্যার জন্য, যেমন 3.14। 4 ব্যবহার হয় শুধুমাত্র একটা অক্ষর বা ক্যারেক্টার রাখার জন্য, ধরুন এ বা বি। আর ডাবল হলো ফ্লোটের বড় ভাই, মানে অনেক বড় দশমিক সংখ্যা রাখার জন্য এটা লাগে। আর মনে রাখার মতো বিষয় হলো, প্রত্যেকটা ডেটা টাইপ কিন্তু মেমোরিতে আলাদা আলাদা সাইজের জায়গা নেয়। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? চলুন এবার আর কথা না বাড়িয়ে সরাসরি কোডে চলে যাই। একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে দেখি এই সব ভেরিয়েবল আর ডেটা টাইপ একসাথে মিলেমিশে কিভাবে কাজ করে। এই যে দেখুন, স্ক্রিনে একটা কমপ্লিট সি প্রোগ্রাম। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। একদম ওপরে #include_studio.h লাইনটা দেখছেন, ওটা আউটপুট দেখানোর মতো কিছু বেসিক কাজের জন্য লাগে। আসল প্রোগ্রামটা শুরু হচ্ছে ইন্ট মেইন থেকে। এর ভেতরে দেখুন, আমরা 3টা আলাদা ভেরিয়েবল বানিয়েছি। এজ নামে একটা ইন্ট, হাইট নামে একটা ফ্লোট, আর গ্রেড নামে একটা 4। আর একদম শেষে প্রিন্টএফ নামের একটা ফাংশন দিয়ে আমরা এই 3টা ভেরিয়েবলের মান স্ক্রিনে প্রিন্ট করে দেখিয়েছি। এখন প্রশ্ন হলো, এই আউটপুটটা ঠিকঠাক আসলো কিভাবে? প্রিন্টএফ ফাংশনের ভেতরে যে %d, %.1f আর %c দেখতে পাচ্ছেন, এগুলোর একটা বিশেষ নাম আছে। এদেরকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। কম্পিউটারকে বলে দেওয়ার জন্য যে কোন ধরনের ডেটা প্রিন্ট করতে হবে। যেমন %d মানে হলো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা প্রিন্ট করো, %.1f মানে হলো একটা ফ্লোট সংখ্যা প্রিন্ট করো, তবে দশমিকের পরে মাত্র এক ঘর দেখাও, আর %c মানে হলো একটা ক্যারেক্টার প্রিন্ট করো। সোজা কথায় এরাই হলো প্রিন্ট করার ফরম্যাটিং ম্যানেজার। তো আমরা বেশ অনেকটা পথ চলে এসেছি। চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। কোড লেখার সময় কিছু টিপস মাথায় রাখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। যেমন ধরুন, একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল থাকলে সেগুলোকে কমা দিয়ে এক লাইনেই লিখে ফেলা যায়।
দ্বিতীয়ত, সবসময়, আমি আবারও বলছি, সবসময় অর্থপূর্ণ নাম ব্যবহার করবেন, এতে পরে কোড বুঝতে খুব সুবিধা হয়। আর ফাইনালি, কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করার আগে অবশ্যই তার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিতে হবে, নালে কিন্তু গার্বেজ ভ্যালু নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। তাহলে আজকের আলোচনায় আমরা কি শিখলাম? আমরা জানলাম ভেরিয়েবল কি, কিভাবে তা তৈরি করতে হয় আর ব্যবহার করতে হয়। আর তার সাথে এটাও বুঝলাম যে ডেটা টাইপ আর ফরম্যাট স্পেসিফায়ারের আসল কাজটা কি। সত্যি বলতে এই কনসেপ্টগুলোই কিন্তু সি প্রোগ্রামিং শেখার একদম মূল ভিত্তি। বেশ, ডেটা তো আমরা বাক্সে রাখতে শিখলাম, কিন্তু শুধু রাখলেই তো হবে না, তাই না? এই ডেটা নিয়ে বিভিন্ন কাজও তো করতে হবে। যেমন ধরুন, দুটো সংখ্যা যোগ করা বা একটা থেকে আরেকটা বিয়োগ করা, কিংবা দুটো জিনিসের মধ্যে তুলনা করা, এগুলো কিভাবে করব? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি আমাদের পরের আলোচনায়, যেখানে আমরা কথা বলবো সি প্রোগ্রামিংয়ের অপারেটর নিয়ে। তো দেখা হচ্ছে পরের পর্বে।